সালের ২৬শে জুন অল ইন্ডিয়া রেডিওর বেতার তরঙ্গ বেয়ে ভেসে এলো একটি শান্ত অথচ गंभीर गला। भाइयों और बहनों, राष्ट्रपति जी ने आपातकाल का घोषणा किया है। इससे आतंकित होने की कई कारण नहीं है। गलाटी आर कारो नय, সেই সময় ভারতীয় রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়া তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ২১ মাস ধরে চলা এই এমার্জেন্সি গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। যে ২১ মাস সময়কে কিছু মানুষ দেশের অন্ধকার অধ্যায় বলে অভিহিত করে থাকে। আজ সেই অন্ধকার অধ্যায়ের ৫০ বছর। আসুন একবার ভারতীয় রাজনীতির সেই অন্ধকার দিকটা ফিরে দেখা যাক। সেই অন্ধকার কালো অধ্যায়ের দীর্ঘদিন পর সম্প্রতি কংগ্রেসের যুবরাজ তথা ইন্দিরার নাতি রাহুল গান্ধীও জরুরি অবস্থা নিয়ে সম্প্রতি বিরুদ্ধ মত দিয়েছেন। বিশিষ্ট অর্থনীতিবিদ কৌশিক বসুর সঙ্গে একান্ত আলাপচারিতায় রাহুল জানান, ১৯৭৫ সাল থেকে ৭৭ সাল দেশে ২১ মাসের জরুরি অবস্থা জারি ছিল। খর্ব করা হয়েছিল মানুষের সাংবিধানিক অধিকারকে। একেবারেই ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন ঠাকুমা। এই জরুরি অবস্থা কিন্তু প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মস্তিষ্ক প্রসূত নয়। অনেকেই হয়তো জানেন না যে এই জরুরি অবস্থার পেছনে মাস্টার মাইন্ড ছিল এক বঙ্গ সন্তান, আর তিনি আর কেউ নন, বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্ধার্থ শঙ্কর রায়। এই জরুরি অবস্থার পেছনে কি ছিল তার ভূমিকা সেটা জানতে হলে আরো একটু পেছনের দিকে হাঁটতে হবে। নিজের ৮০তম জন্মদিনে প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তার আত্মজীবনী দ্য ড্রামাটিক ডিকেড দ্য ইন্দিরা গান্ধী ইয়ার্স প্রকাশ করেন। সেই বইয়ে প্রণববাবু লেখেন, এলাহাবাদ হাইকোর্টের রায় তার নির্বাচন খারিজ হয়ে যাওয়ায় কিছুটা অসহায় বোধ করেছিলেন ইন্দিরা গান্ধী। তবে তাকে সবচেয়ে আহত করেছিল বিরোধীদের আচরণ। ন্যায্যভাবে জিতে আসা সরকারকে অগ্রাহ্য করে পথে নেমেছিলেন বিরোধীরা। পরে ইন্দিরা একসময় আমাকে জানিয়েছিলেন, অভ্যন্তরীণ গোলযোগের ভিত্তিতে জরুরি অবস্থা জারি সংক্রান্ত সংবিধানের ধারা সম্পর্কে তিনি কিছু জানতেনই না। জরুরি অবস্থা জারি করা হয়েছিল সিদ্ধার্থবাবুর পরামর্শে। শুধু তাই নয়, জরুরি অবস্থা নিয়ে যখন শাহ কমিশন গঠন হয় সেই সময় সিদ্ধার্থবাবু কিন্তু এই ঘটনার সম্পূর্ণ দায় চাপান ইন্দিরার উপরেই। কিন্তু এই দায় চাপাতে গিয়ে অজান্তেই নিজের সাক্ষ্যে বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী শাহ কমিশনকে জানিয়ে দেন, জরুরি অবস্থা চালু করার যে প্রাবধান সংবিধান আছে তা তিনি মুখ্যমন্ত্রীকেই জানিয়েছিলেন। নিজের সাক্ষ্যে সিদ্ধার্থ শঙ্কর রায় তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ গোলযোগ নিয়ে ইন্দিরা তার সঙ্গে বেশ কয়েকবার আলোচনা করেন। এমনকি ইন্দিরা এটাও তাকে বলেন যে দেশের প্রয়োজন একটা সফট ট্রিটমেন্ট। সিদ্ধার্থবাবুর সাক্ষ্য অনুযায়ী ১৯৭৫ সালের ২৫শে জুন সকালে তাকে ডেকে পাঠান প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সেদিন তার হাতে ইন্দিরা গান্ধী কিছু রিপোর্ট তুলে দিয়েছিলেন, যাতে লেখা ছিল আগামী ২-১ দিনের মধ্যেই জয়প্রকাশ নারায়ণ একটি সমান্তরাল সরকার গঠন করতে পারে, আর এই নতুন সরকারে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং পুলিশ সহ সকল স্তরের মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানানো হবে। এই অবস্থায় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সিদ্ধার্থ শঙ্কর রায়ের কাছে জানতে চান প্রধানমন্ত্রী হিসেবে কি তার করণীয়। সিদ্ধার্থবাবুর বক্তব্য অনুযায়ী তিনি ইন্দিরাকে বলেন এর উত্তর তিনি বিকেলে জানাবেন। পরে আইনের নানান বইপত্তর ঘেটে সিদ্ধার্থবাবু সেই দিন বিকেল 4:30 থেকে 5টা নাগাদ ইন্দিরার বাসভবনে গিয়ে তাকে পরামর্শ দেন যে চাইলেই প্রধানমন্ত্রী সংবিধানের ৩৫২ নম্বর ধারা অনুযায়ী দেশের জরুরি অবস্থা জারি করতে পারেন। এটা তো ছিল সিদ্ধার্থ শঙ্কর রায়ের বয়ান। আসলে দায় এড়িয়েছিলেন বঙ্গ রাজনীতির মানুদা ওরফে সিদ্ধার্থ শঙ্কর রায়। সিদ্ধার্থ শঙ্কর শুধুমাত্র এক সাধারণ রাজনীতিবিদ ছিলেন না, অন্তত তার বংশ পরিচয় সে কথাই বলে। সিদ্ধার্থ শঙ্কর রায়ের দাদু ছিলেন বাঙালির প্রিয় দেশবন্ধু ওরফে চিত্তরঞ্জন দাস, দিদিমা বাসন্তী দেবী।
মায়ের নাম অপর্ণা দেবী আর বাবা ছিলেন সেই সময়কার বিশিষ্ট আইনজীবী তথা কংগ্রেস নেতা সুধীর রায়। এমন এক পারিবারিক পরিচিতির কারণেই হয়তো সিদ্ধার্থ শঙ্করের মনে ছিল এক অহমিকা বোধ, আর সেটা তার কথাই প্রকাশ পেত। একবার সিদ্ধার্থবাবু এক কংগ্রেস নেতাকে ডেকে বলেছিলেন, দলে অনার্স গ্র্যাজুয়েটদের লিস্ট বানাও, রাজীব গান্ধীকে লিস্টটা দিয়ে তাদের নিয়ে কমিটি গড়ার কথা বোঝাবো, নইলে এখানে কিছুই হবে না। সিদ্ধার্থ শঙ্কর বাংলার মুখ্যমন্ত্রী থাকাকালীনই তার নানান কেলেঙ্কারির কথা প্রকাশ্যে এসেছিল। তিনি গণতন্ত্রকে একেবারে খুন করেছিলেন। বিরুদ্ধাচরণ করায় সেই সময় আনন্দবাজার পত্রিকার গৌর কিশোর ঘোষ, বরুণ সেনগুপ্তর মতো একাধিক সাংবাদিকদের তিনি জোর করে জেলে ঢুকিয়েছিলেন। কিন্তু কেন এই জরুরি অবস্থার প্রয়োজন পড়ল, আসুন সেই প্রেক্ষাপটটা একবার জেনে নেওয়া যাক। 1971 সালের লোকসভা নির্বাচনে ইন্দিরার স্লোগান ছিল গরিবি হটাও, আর এই নির্বাচনই প্রথম দিকের গুঙ্গি গুড়িয়া ইন্দিরাকে উত্তীর্ণ করেছিল আয়রন লেডিতে। ওই নির্বাচনে দেশের 518টি লোকসভা কেন্দ্রের মধ্যে কংগ্রেসের দখলে এসেছিল 352টি আসন। রায়বেরেলি থেকে নিজে জিতেছিলেন ইন্দিরা। ওই নির্বাচনে বিপক্ষ সংযুক্ত সোশ্যালিস্ট পার্টির প্রার্থী রাজনারায়ণ পেয়েছিলেন মোট 71,499টি ভোট, আর ইন্দিরার ঝুলিতে এসেছিল 1,83,000 ভোট। কিন্তু এই ফলাফল মেনে নেননি রাজনারায়ণ। এই ফলাফলের বিরুদ্ধে হাইকোর্টে যান তিনি। তার অভিযোগ ছিল রায়বেরেলির ভোটে সরকারি ক্ষমতার অপব্যবহার করেছে জওহরলালের কন্যা। সেই সময় জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন ইন্দিরা, কিন্তু তার দুটি সিদ্ধান্ত নিয়ে মামলা হয় সুপ্রিম কোর্টে, আর দেশের শীর্ষ আদালত রায় দেয় ইন্দিরার বিপক্ষে। ইন্দিরার প্রথম সিদ্ধান্ত 14টি বেসরকারি ব্যাংকে সরকারি অধিগ্রহণ করা, এবং দ্বিতীয়টি হলো পুরনো রাজা মহারাজদের সরকারি ভাতা বন্ধ করে দেওয়া। দেশের শীর্ষ আদালতের রায়ে এই দুই সিদ্ধান্তই আটকে যায়, যার ফলে ইন্দিরা সিদ্ধান্ত নেন সংবিধানে বদল আনার। আর এই সিদ্ধান্তই পরোক্ষ কারণ দেশকে জরুরি অবস্থার দিকে ঠেলে নিয়ে যাওয়ার। সেই সময় সুপ্রিম কোর্টের বিচারপতি হন এএন রায়, অথচ নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতি হওয়ার কথা ছিল আরও এক প্রবীণ বিচারপতি, যা নিয়ে সোচ্চার হন স্বাধীনতা সংগ্রামী জয়প্রকাশ নারায়ণ। তিনি সাংসদদের উদ্দেশ্যে এই বিচারপতি নিয়োগের বিরোধিতা করে একটি খোলা চিঠি লিখেছিলেন। ইন্দিরার সময়কালে 1973 থেকে 74 সালে দেশের চরমে ওঠে মূল্যবৃদ্ধি। দেশ জুড়ে আবহ তৈরি হয় আন্দোলনের। গুজরাটের বুকে শুরু হয়ে যায় ছাত্র আন্দোলন, যা দমন করতে গুজরাটে গুলি চালায় ইন্দিরার পুলিশ, নামানো হয় সেনাও। এই আন্দোলনের ফলে গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী চিমন ভাই প্যাটেল বাধ্য হন ইস্তফা দিতে। বিহারেও এরপর শুরু হয়ে যায় ছাত্র আন্দোলন। 20 মার্চ বিহারের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে নেতৃত্ব দেন জয়প্রকাশ নারায়ণ। তিনি 8 এপ্রিল 1974 সালে নেতৃত্ব দেন মুক আন্দোলনে। এর পরপরই জর্জ ফার্নান্ডেজের নেতৃত্বে সারা দেশে বৃহৎ রেল কর্মীদের আন্দোলন শুরু হয়ে যায়। জেপি আন্দোলনে একমাত্র সিপিআই ছাড়া বাকি সব বিরোধী দল সমর্থন জানায়। জেপির লক্ষ্য ছিল বিহার সরকারের পতন। ঠিক সেই সময় নভেম্বর মাসের 1 তারিখে রামলীলা ময়দান থেকে ইন্দিরা ভাষণ দেন, বিহারের সরকারের পতন হতে দেবেন না। রায়বেরেলির নির্বাচন নিয়ে জেপি যে মামলা করেছিলেন তাতে তার পক্ষের উকিল ছিলেন শান্তিভূষণ। সেই সময় এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি ছিলেন জগমোহনলাল সিনহা। সিদ্ধান্ত ঘোষণার দিন অর্থাৎ 28 মার্চ হাইকোর্টে হাজিরা দিতে হয় ইন্দিরাকে। দেশের ইতিহাসে সেই প্রথম কোনো প্রধানমন্ত্রীকে আদালতে উপস্থিত হতে হয়েছিল। আর ইন্দিরার জনপ্রিয়তায় সেই সময় এমনই ভাটা পড়েছিল যে বিচারপতি জগমোহনের নির্দেশে সেদিন প্রধানমন্ত্রী নয়, বরং একজন সাধারণ নাগরিকের মতো আচরণ হয়েছিল ইন্দিরার সঙ্গে। প্রধানমন্ত্রী কোর্টে উপস্থিত হওয়া সত্ত্বেও তাকে অভিবাদন জানাতে কোনো পুলিশ কর্মী উঠে দাঁড়াননি। শেষমেশ 12 জুন 1975 সালে এলাহাবাদ হাইকোর্ট এই মামলার রায় দেয়।
আর স্বভাবতই রায় গিয়েছিল ইন্দিরার বিপক্ষে। হাইকোর্টের নির্দেশে 6 বছরের জন্য কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার কেড়ে নেওয়া হয় নেহরু কন্যার কাছ থেকে। এই রায় কিন্তু দেশকে আরো এগিয়ে দিয়েছিল জরুরি অবস্থার দিকে। এই রায়ের পর নিজের পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন ইন্দিরা গান্ধী। সেই সময় ইন্দিরার কাছে প্রস্তাব যায় কংগ্রেসের অধ্যক্ষ হওয়ার, কিন্তু ছোট ছেলে সঞ্জয়ের পরামর্শে ইস্তফা দেননি ইন্দিরা গান্ধী, বরং হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ ছুড়ে তিনি সুপ্রিম কোর্টে যান। কিন্তু 24শে জুন সেই মামলার রায়ও তার বিপক্ষেই যায়। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় ইন্দিরা প্রধানমন্ত্রী থাকলেও লোকসভায় সংসদীয় ভোট দেওয়ার অধিকার তিনি পাবেন না। এর ঠিক পরদিন অর্থাৎ 25শে জুন রামলীলা ময়দানে সভা থেকে বিরোধী নেতা জয়প্রকাশ নারায়ণ ইন্দিরাকে কুর্সি ছাড়ার কথা বলেন। তিনি বলেন, যদি সেনা বা পুলিশ কোনো সরকারি নির্দেশিকা ভুল মনে করে তাহলে সেটা যেন তারা না মানেন। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে সত্যাগ্রহ আন্দোলনেরও ডাক দিয়েছিলেন জেপি। একদিকে সুপ্রিম কোর্টের রায়, অন্যদিকে বিরোধীদের চাপে সেই সময় রীতিমতো সংকটজনক অবস্থা ইন্দিরা তথা কংগ্রেস সরকারের। এই অবস্থায় 25শে জুন 1 নম্বর সফদরজংয়ে ইন্দিরার বাড়িতে চলছে রুদ্ধদ্বার বৈঠক। বৈঠকে সঞ্জয় গান্ধীর নেতৃত্বে উপস্থিত ওম মেহতা, দিল্লির উপরাজ্যপাল ও হরিয়ানার কংগ্রেসি মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা মিলে রাজনৈতিক নেতাদের গ্রেফতারি ও জরুরি অবস্থার সমস্ত কলকবজা নাড়ার ছক কষছিলেন। বৈঠকের পরই ইন্দিরা দেখা করেন তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদের সঙ্গে। সেখানে রাষ্ট্রপতিকে জরুরি অবস্থার জন্য রাজি করান ইন্দিরা। রাত 11:20 এমার্জেন্সি বা জরুরি অবস্থা বলবৎ করার সিদ্ধান্তে শিলমোহর দেন রাষ্ট্রপতি ফখরুদ্দিন। ওই দিনই ভোর 3টে পর্যন্ত সিদ্ধার্থ শঙ্কর রায় আর ইন্দিরা মিলে জাতির উদ্দেশ্যে জরুরি অবস্থা ঘোষণার বক্তব্য তৈরি করেন। 25শে জুন রামলীলা ময়দানে ইন্দিরার বিরুদ্ধে জ্বালাময়ী বক্তৃতা দেওয়ার পর দিল্লির গান্ধী শান্তি প্রতিষ্ঠানে ফিরে যান জেপি। সেখানেই ইন্দিরার পুলিশ তাকে গ্রেফতার করে। শোনা যায় গ্রেফতারের সময় জেপির বক্তব্য ছিল বিনাশকালে বিপরীত বুদ্ধি। অদ্ভুতভাবে সেদিনই রাতে দেশের ইন্দিরার বিপক্ষে থাকা সমস্ত সংবাদপত্রের অফিসে বিদ্যুৎ বিভ্রাট দেখা যায়। খবর অনুযায়ী দেশের জরুরি অবস্থার চালু হওয়ার কথা জানতেন না ইন্দিরার মন্ত্রিসভার সদস্যরাও। ব্যতিক্রম একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়। জানা যায় 26 তারিখ সকালে ক্যাবিনেট বৈঠক ডাকেন ইন্দিরা গান্ধী। ওই বৈঠকেই দেশের কেন্দ্রীয় মন্ত্রীরা জানতে পারেন জরুরি অবস্থা চালু হচ্ছে দেশে। 26 তারিখে গ্রেফতার হন প্রায় 13,000 বিরোধী নেতা, যার ফলে 27 তারিখ থেকেই বন্ধ হয়ে যায় ইন্দিরার সরকার বিরোধী সমস্ত র্যালি। আর ওই 26 তারিখেই অল ইন্ডিয়া রেডিওতে ভেসে আসে প্রধানমন্ত্রীর গলা, ভাইও और बहनों। 21শে মার্চ 1977 সাল পর্যন্ত চলেছিল জরুরি অবস্থার এই কালো সময়। এরপর হঠাৎ করেই 1977 সালে লোকসভা নির্বাচনের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। কিন্তু ততদিনে কংগ্রেস তথা ইন্দিরার আসল স্বরূপ দেখে ফেলেছে দেশবাসী। ফলে সেই সময় জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে সমস্ত বিরোধী দল একজোট হয়ে তৈরি করে জনতা পার্টি। আর এই জনতা পার্টির হাতে জরুরি অবস্থার ফলস্বরূপ নির্বাচনে মুখ থুবড়ে পড়ে কংগ্রেস। 542টি আসনের মধ্যে জনতা পার্টি পায় 295টি আসন। মাত্র 154টি আসন যায় কংগ্রেসের ঝুলিতে। স্বাধীনতার পর সেই প্রথম দেশের প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী হন মোরারজি দেশাই। আজ দেশের সেই কালো অধ্যায়ে 50 বছর। এই দিনেই ইন্দিরা তথা কংগ্রেসের সময়কালীন কালো অধ্যায়ের বিষয়টি রিতম বাংলার পক্ষ থেকে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে। এই সংক্রান্ত আরো খবরের জন্য গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন রিতম অ্যাপ। আজ তবে এই পর্যন্তই। জয় হিন্দ।